স্যার পড়তে থাকি, পাশাপাশি আপনার পরে পড়ার শেষে আপনার যদি ভালো লাগে কিছু দিলেন, না দিলেও স্যার আমাদের তো পরীক্ষা দিব ইনশাল্লাহ। না, গতদিন তো আমরা মানবীয় ভূগোলের সংজ্ঞা পড়েছি, পরিধি পড়েছি, প্রকৃতির মনুষ্য কর্মকাণ্ড পড়েছি, 4 ধরনের কর্মকাণ্ড উদাহরণ দিয়ে বলেছি, মনে আছে এগুলো সব? হুম। জি স্যার। আজকে আমরা সেটেলমেন্ট পড়ি, হ্যাঁ। জনপদ, বাংলায় লিখি জনপদ। কোশ্চেন সাধারণত হয় জনপদের সংজ্ঞা দেওয়ার জন্য বলে, আর জনপদের প্রধান উপাদান সমূহ কি কি, জনপদের প্রকৃতি আলোচনা করতে বলে, ঠিক আছে। জনপদের প্রকৃতি। হুম। আমাদের বইয়ের মধ্যে এটা আছে, হিউম্যান সেটেলমেন্ট হিসাবে আছে আর কি। হিউম্যান সেটেলমেন্ট, জন জনপদ, মানুষ যেখানে বসবাস করে তাকেই তো জনপদ বলে, নাকি এরকম বলে না ডেফিনেশনে? হ্যালো। জি স্যার। জি স্যার। জি স্যার। বানানটা হবে জনপদ, পদ, হ্যাঁ, না কিন্তু, জনপথ না, পদ। জি স্যার। অর্থাৎ মানুষের আবাসস্থল, সেটেলমেন্ট, ইংলিশে বলা হয় হিউম্যান সেটেলমেন্ট। জি এখন স্যার। এই যে হিউম্যান সেটেলমেন্ট শব্দটা যে আমরা বলে থাকি যে জনপদ, সিম্পলি যদি আমরা ডেফিনেশন দিতে চাই, জনপদ বলতে এমন একটি, জনপদটা কোথায় হবে? ভূসংস্থানে হবে না, ভূমিতে হবে, নাকি আকাশে হবে এটা? এটা স্যার ভূমিতে হবে। তাই ভূমিতে হলে ভূসংস্থানিক বলতে হবে, অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন, তাই না? জি স্যার। তো জনপদ বলতে এমন একটি ভূস্থানিক এলাকা, ভূস্থানিক, প্রথমত ভূমিতে এবং একটা নির্দিষ্ট স্থানে। কারণ সব জি জায়গায় তো স্যার। আর মানুষ বসবাস করে না, জঙ্গলে বসবাস করে, জঙ্গলে কাঠ আহরণ করতে না যায়, স্যার। কিন্তু সেটা তো তার জনপদ নয়। জঙ্গলে সে, স্যার। যেমন নদীর মধ্যে সে মাছ ধরতে যায় নৌকায় করে, হয়তো দীর্ঘ দেখা যায় যে কেউ 15 দিন 1 মাসও থাকে নদীর মধ্যে, কিন্তু সেটা কি তার জনপদ? জনপদ নয়। তাহলে ভূস্থানিক শব্দটার অর্থ বুঝতে হবে, ভূমিতে এবং একটা নির্দিষ্ট স্থানে, যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে এবং বসবাসের সুবিধার্থে মানুষ কিছু কার্যক্রম ওখানে করে থাকে। একটা হচ্ছে অর্থনৈতিক কার্য, সামাজিক অর্থনৈতিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে। তাহলে শুধু বসবাস করলেই হবে না। কয়টা প্যারামিটার বললাম? একটা হচ্ছে এমন একটা এলাকা, যে এলাকায় কি হচ্ছে, সে এলাকাটা হবে ভূস্থানিক, একটা নির্দিষ্ট স্থানে, ভূমিতে। কিভাবে করবে? মানুষ স্থায়ীভাবে বসবাস করবে এবং বসবাসের সুবিধার তখন মানুষ কিছু কর্মকাণ্ড করবে। সেই কর্মকাণ্ড কি কি কর্মকাণ্ড? সামাজিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড। অর্থাৎ মানুষ সমাজবদ্ধ জীব বলি আমরা, কোনো না কোনো প্রয়োজনে তাকে সমাজের একজন আরেকজনের সাথে যোগাযোগ রেখে চলতে হয়। যেহেতু জীবিকা বিষয় আছে, জীবন জীবিকার বিষয়, তাই এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডটা আছে। হয়তো সে যে গ্রামে বসবাস করে তার পাশে একটা সে দোকান দিতে পারে, হয়তো যেখানে সে বসবাস করে সে কৃষিকাজ করতে পারে, হয়তো সে হাট বাজারের মধ্যে অন্যান্য যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো রয়েছে সেই ধরনের কর্মকাণ্ড করতে পারে সে। এবং ওই অঞ্চলে বসবাসকারী মানুষ একটা নির্দিষ্ট সামাজিক কার্যক্রম, অর্থাৎ সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম করে থাকে। যেমন সে যদি মুসলিম ধর্মের হয় তাদের মুসলিম ফেস্টিভ্যাল গুলো করে, হিন্দু ধর্মের হলে হিন্দু, সনাতন ধর্মের হলে তাদের সনাতন ধর্মের অবলম্বী যারা, অর্থাৎ বিভিন্ন ধর্মীয় সংস্কৃতি রীতিনীতি সেই অনুযায়ী সে কার্যক্রম পরিচালিত করে। তাহলে একটা নির্দিষ্ট এলাকা যেখানে স্থায়ীভাবে মানুষ বসবাস করবে এবং সেই জায়গায় বসবাসের সুবিধার্থে, অর্থাৎ আমি যাতে বসবাস সেখানে করতে পারি সেই জন্য আমাকে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করবে, সেই স্থানকে বলা হবে হচ্ছে জনপদ। তো জনপদ কি এমনি হবে?
জনপদ হতে হলে একটা নির্দিষ্ট স্থান হতে হবে। জনপদ হতে হলে সেখানে মানুষের পার্মানেন্টলি বসবাস করতে হবে স্থায়ীভাবে। জনপদ হতে হলে সেখানে কিছু কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। সেই কর্মকাণ্ডগুলো কি কি? সামাজিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই সমস্ত বিষয়গুলো যেখানে থাকবে সেটাকে বলা হবে হচ্ছে জনপদ, ইংলিশে হচ্ছে সেটেলমেন্ট। কি মিলে আমাদের সাথে? আমরা যারা যেখানে বসবাস করি এগুলো আছে নাকি নাই? জি স্যার আছে। আচ্ছা, বুঝে পড়লে হয় কি, বই থেকে মুখস্থ করতে হয় না আর কি। হ্যাঁ, এখন এই জনপদ তার ধরন অনুযায়ী জনপদ কি হয়? জনপদের ধরন অনুযায়ী জনপদ গ্রামীণ অঞ্চলে হতে পারে, আবার শহর অঞ্চলে হতে পারে। নগর জনপদ হতে পারে বা শহর জনপদ হতে পারে, একটা গ্রামীণ জনপদ হতে পারে। আবার ছোট্ট একটা গ্রাম থেকে শুরু করে মহানগর পর্যন্ত বিস্তৃত হতে পারে, যেমন ঢাকা মহানগর, মেগা সিটি। হুম, একটা ছোট্ট গ্রাম, সেখানেও কয়েক কিছু মানুষ বসবাস করে, সেখানেও তার সমাজবদ্ধভাবে বসবাস করে, সেখানেও তার অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, সেখানেও তার সাংস্কৃতিক কর্মকাণ্ড। আবার ঢাকা শহরে আসলে কয়েক কোটি লোকের বসবাস, এখানেও ঠিক তাই। এইভাবে আমাদের, তাহলে একটা ছোট্ট জনপদ অর্থাৎ ছোট একটা গ্রাম, গ্রামের চেয়ে আরো ছোট হ্যামলেট, ছোট কয়েকটা বাড়ি নিয়ে একটা, জাস্ট একটা পাড়া বা মহল্লা। এইভাবে আমরা জনপদের রেঞ্জ, বিস্তৃতটা বোঝাতে পারি। আর জনপদের ধরনটা নির্ভর করছে ওখানে কি ধরনের কর্মকাণ্ড হচ্ছে। আমরা প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা যদি বলি, তাহলে সেখানে হচ্ছে আমাদের কৃষিভিত্তিক, তাহলে এটা গ্রামীণ জনপদ। যদি আমরা সেকেন্ডারি অর্থনৈতিক কর্মকাণ্ড বলি, শিল্পভিত্তিক, এবং শিল্পগুলো সাধারণত শহর অঞ্চলে একটু বেশি থাকে। তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি ব্যবসা বাণিজ্যের কথা বলি, সেবামূলক কথা বলি, তাহলে সেগুলো সব আমার শহর অঞ্চলে বেশি থাকে। তাহলে কাজের বৈচিত্র্যতা, সংস্কৃতির ভিন্নতা, এগুলো সাধারণত শহর জনপদে বেশি দেখা যায়। যেমন ঢাকা শহরে বিভিন্ন ধর্মের, বর্ণের মানুষ রয়েছে, বিভিন্ন ধরনের কাজের বৈচিত্র্য রয়েছে। ফর এক্সাম্পল, এখানে ক্লাসে যারা অ্যাটেন্ড করছি, তারা কিন্তু এক একজন এক এক ধরনের কাজ করি আমরা। কেউ হয়তো পড়াশোনা করছি, কেউ হয়তো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কেউ হয়তো একটা মানে সরকারি বেসরকারি যে কোনো ছোট হোক বড় হোক আমরা একটা কাজ করছি। তার মানে এই কয়জন মানুষের মধ্যে আমাদের বিভিন্নতা রয়েছে, সবাই এক ধরনের কাজ করি না। কিন্তু গ্রামে গেলে মেজরিটি পিপল কি করছে? কৃষি কাজ করছে। তাহলে গ্রামীণ জনপদে মানুষের কর্মকাণ্ড মোটামুটি মেজরিটি পিপুলের এক ধরনের থাকে, কিন্তু শহর জনপদে দেখা যাচ্ছে কর্মকাণ্ডগুলো বিস্তৃত, বিভিন্নতার রূপ পায়। কি এটা মিলে? ঢাকার সাথে যদি আমরা আমার নিজের গ্রামটাকে তুলনা করি, বা ছোট একটা মফস্বল শহরের সাথে যদি ঢাকার চিন্তা করি, মিলবে? না স্যার। হুম, হ্যালো? না স্যার, মিলবে না স্যার। যেমন মিলবে না কেন? স্যার স্যার শহরে তো আমরা গ্রামে স্যার কম। নানা ধরনের কাজ করি। আর গ্রামে তো স্যার আমরা দেখি তো, আমরা স্বাভাবিকভাবে তো প্রয়োজনে স্যার আমরা কৃষিকাজে তার করি মানে গ্রামে। গ্রামে, গ্রামে কাজের বিভিন্নতা একটু কম না বেশি? স্যার কম। কম। আর শহর অঞ্চলে কেউ আছে বেশি। বেশি, কারণ শহর অঞ্চলে খেয়াল করে দেখবে, কেউ যদি ফুটপাত দিয়ে হাঁটে দেখবে এক জাস্ট, এই যে ওপেন ইউনিভার্সিটির ঢাকা রিজিওনাল সেন্টার যেটা আছে, এখান থেকে শুধু সায়েন্স ল্যাব বা ওইদিকে নিউ মার্কেট পর্যন্ত গেলে ফুটপাতের উপরে কত ধরনের কাজ আছে। ওপেন ইউনিভার্সিটি গেট থেকে বেরোলে প্রথমে আছে একটা সিগারেটের দোকানদার, তারপরে আখের রসের দোকানদার, তারপরে কলা বিক্রি করছে, তারপরে পেঁয়াজ মুড়ি ছোলা পেঁয়াজু বিক্রি করছে কোনার দিকে, তারপরে এদিক থেকে যদি ডান বাম দিকে যায় তাহলে দেখবে কাঠ চেয়ার আছে, তারপরে দেখবে ছোট ছোট নার্সারির মতো ফুলের টব বিক্রি করছে, তারপরে ছোট টেবিল, কাঠের টেবিল বিক্রি করছে, তারপরে কিছু স্থায়ী দোকান রয়েছে, হোটেল রয়েছে। তার মানে আধা কিলোমিটার রাস্তার মধ্যে কত ধরনের কার্যক্রম আছে। জি স্যার। গ্রামে কি আধা কিলোমিটারের মধ্যে এত ধরনের কার্যক্রম পাওয়া যাবে?
না স্যার, অসম্ভব হাট স্যার। বাজারে গেলে হয়তো কয়েক ধরনের পাওয়া যেতে পারে, কিন্তু মেজরিটি মানুষ যেখানে বসবাস করে সে তো জাস্ট তার পেশা কি, কৃষিকাজ। জি স্যার। এক দুজন আছে দোকানদারি করে, হাটের বাজারের সময় গ্রামে গিয়ে ওই সকালবেলাটা সে দোকানে গিয়ে সে ইয়ে করে আসছে, দোকানটা করে আসে ওই বেলাটা। চায়ের দোকানদার বিকালবেলা একবার, সকালবেলা একবার তো চায়ের দোকান খুলে। হুম, ঠিক না? এটাই বোঝাতে যাচ্ছে আমি, যে শহর অঞ্চলে অর্থাৎ নগর জনপদে কাজের, তাহলে গ্রামীণ, প্রথমত জনপদের বিভিন্ন সংজ্ঞা দিলাম, এবং জনপদের প্রধান উপাদানগুলো কি, তাহলে জনসংখ্যার প্রধান উপাদান কি জনপদের? জনগণ এবং ভূমি, নির্দিষ্ট অঞ্চল। জনগণ, জনসংখ্যা, কারণ মানুষ না হলে জনপদ হবে? পদটা কার জন্য? জনগণের জন্য। তাহলে জনসংখ্যা, মানুষের, বসবাসকারী মানুষের সংখ্যা ও গঠন। আবাসন, ঘরবাড়ি, তাহলে প্রথম উপাদান হচ্ছে জনসংখ্যা, দ্বিতীয় উপাদান হচ্ছে আবাসন, তৃতীয় উপাদান হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কারণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া তো মানুষ ওখানে বসবাস করবে না, সে পায়ে হেঁটে হোক, রাস্তা হোক, নৌকা হোক, একটা যোগাযোগ ব্যবস্থা তো লাগবেই। রাস্তা, সেতু, পরিবহন, এগুলো লাগবে না? জীবিকা, সেটা কৃষি হতে পারে, শিল্প হতে পারে, ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে। তাহলে এগুলো উপাদান। প্রথম উপাদানের নাম হচ্ছে জনসংখ্যা, দ্বিতীয় উপাদানের নাম হচ্ছে আবাসন, তৃতীয় উপাদানের নাম হচ্ছে আমার যোগাযোগ ব্যবস্থা, চতুর্থ উপাদানের নাম হচ্ছে জীবিকা। কি জীবিকা? জীবিকা বলতে বললাম কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য। সামাজিক অবকাঠামো, সামাজিক অবকাঠামো, মানুষকে শিক্ষা দানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান লাগে, ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা এগুলো রয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার জন্য আমাদের ক্লিনিক রয়েছে। গ্রাম অঞ্চলে ইউনিয়ন পর্যায়ে ক্লিনিক আছে, শহর অঞ্চলে গিয়ে সরকারি হসপিটাল আছে, উপজেলা হসপিটাল আছে। এগুলো সামাজিক অবকাঠামো। অর্থনৈতিক কার্যক্রম, বাজার, উৎপাদন, বাণিজ্য, অর্থনৈতিক কার্যক্রম, বাজার থাকতে হবে একটা। প্রাকৃতিক পরিবেশ, জল, মাটি, পানি, মানুষ, এগুলো থাকতে হবে। প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থা, ইউনিয়ন, পৌরসভা, শহর, কর্পোরেশন ইত্যাদি থাকতে হবে জনপদে। কারণ ইউনিয়ন পর্যায়ে হলে ইউনিয়ন অফিস এটা মেনটেন করে, ছোট পৌরসভা হলে পৌরসভা করে, শহরে হলে সিটি কর্পোরেশন করে। তার মানে একটা প্রশাসনিক ইউনিট থাকতে হবে। এমন কোনো এলাকা আছে যে সে কোনো ওয়ার্ডের অন্তর্ভুক্ত না, সে একটা ইউনিয়নের অন্তর্ভুক্ত না, কোনো কিছু হলে ইউনিয়ন পরিষদে যায় না, এরকম আছে নাকি? কি কেউ? না স্যার। তাহলে আমরা আমরা কি হচ্ছে, এগুলো হচ্ছে জনপদের উপাদান। প্রথম উপাদান কি তাহলে? জনসংখ্যা, বসবাসকারী মানুষের সংখ্যা ও গঠন। গঠন বলতে কোন বয়সী মানুষ বেশি থাকে, যেই বয়সে, যেখানে কর্মক্ষম মানুষ বেশি থাকে সেই অঞ্চলে মানুষ কি হয়, সেটা উন্নত হয়। ওই ওই গ্রামের দেখা যায় এই মানুষ, এই গ্রামের বেশিরভাগ মানুষ কাজ খুবই অ্যাক্টিভ, কাজকর্ম করে। আর যে গ্রামের মানুষজন কর্মক্ষম কম, সে দেশে দেখা যায় এই ওই গ্রাম গরিব গ্রাম, ওই ওই গ্রামে যাওয়া যাবে না, ওই গ্রামে বিয়ে শাদী দেওয়া যাবে না, আত্মীয়তা করা যাবে না। কি গ্রামে আছে না এরকম প্রচলন? হুম। জি স্যার, আছে স্যার। আচ্ছা, এই ওই ওই গ্রামের লোকের সাথে এখন আত্মীয়তা করবো না, কারণ ওরা এরকম 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 কিছু বৈশিষ্ট্য থাকে না, জি স্যার, অবশ্যই। হয়তো কাজ যা মারামারি করে, এরকম বৈশিষ্ট্য থাকতে পারে। যেমন বাংলাদেশে কয়েকটা এলাকা আছে, এই এখানে কেউ আছে কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়ার ওই ইয়ে আছে, সরকি নিয়ে মারামারি করে। দেখা গেল ওরা নাকি ঢাকা শহর থেকে ইয়ে, মানে মারামারি করার জন্যই নাকি ছুটি নিয়ে যায় আর কি। নরসিংদীর ওই যে চরাঞ্চল আছে, হ্যাঁ, জি স্যার। এটা যুদ্ধ করে আর কি, হ্যাঁ। এবং তুচ্ছ বিষয় নিয়ে, ঈদের নামাজ পড়া নিয়ে লাগে, অমুকের বাড়িতে, মানে ওদের নাকি বছরে একটা সময় নাকি মারামারি করতেই নাকি তাদের ভালো লাগে। ফরিদপুরে আছে, নগরকান্দা, ভাঙ্গা, ওই অঞ্চলে ছিল আগে, ঢাল সটকে নিয়ে গেলে মারামারি করতো। মানে মানুষ মারামারি করার জন্য ঢাকা থেকে হয় ছুটি নিয়ে চলে যায়। এটা শুনতেও কেমন লাগে না? আচ্ছা, যাই হোক, জি স্যার। এটা কালচারাল প্যারামিটার। যারা এখানে ব্রাহ্মণবাড়িয়া কেউ যদি বাড়ি থেকে থাকে তারা জানে এটা। ইউটিউবে সার্চ দাও, দেখো, এখনই পেয়ে যাবে। আমি যেগুলো বলছি, টাটা যুদ্ধ লেখো, ব্রাহ্মণবাড়িয়া টাটা যুদ্ধ, মারামারি, গন্ডগোল, এরকম লেখো। প্রতি বছর ঈদের সময় শুনি ওই দুই গ্রামবাসীর মধ্যে মারামারি লাগছে। ঈদ করতে গেছে, আনন্দ করতে গেছে না, ওখানে মারামারি করে হসপিটালে পড়ে আছে, কেস কামলা নিয়ে পড়ে আছে। মানুষ যে কোন পর্যায়ে চলে আর গেছে! এগুলার এই
স্যার এগুলো বেশিরভাগই হচ্ছে স্যার চরাঞ্চলের ওইদিকে স্যার, জমি নিয়ে লাগে স্যার বেশিরভাগই। কিন্তু ইয়ে অঞ্চলে ইয়ে সরাইলে যেটা ব্রাহ্মণবাড়িয়া সরাইল টরাইল ওই অঞ্চলে যেটা শুনি, এটা শুনি তুচ্ছ ঘটনা নিয়ে। দোকানে চা খাচ্ছে, দুই অমুক বংশের ছিল অমুক বংশের ছিল, দুইজনা বসে তর্কাতর্কি মারামারি, ওই মারামারি চলে যায় হলো গোষ্ঠীর মধ্যে, গ্রামের মধ্যে। ঠিক আছে। জি স্যার। ঈদের ঈদের সময় গেছে বাড়িতে, যে দুই চা খাচ্ছে, যে একটা গল্প শুরু করে দিল, ও গল্প বলে, এই তুই মিথ্যা বলছিস, এই তুই কেন এটা বলবি, হ্যাঁ তুই এটা বলতে পারিস না, আর গালাগালি শুরু করে মানে মারামারি শুরু করে দিল। মানুষ কোন পর্যায়ে আছে এত! স্যার সম্ভবত ওই এলাকায় বেকারত্ব বেশি, এজন্য ওরা মারামারি করার সময় পায়। না, নট অনলি দ্যাট, বেকারত্ব এটা ঠিক না, এটা কালচারাল একটা অ্যাকচুয়ালি ব্যাপার। স্যার চর কালচার, অঞ্চলে মনে হয় চর দখল করতে স্যার একটা সংঘবদ্ধ জনসমষ্টি লাগে, ওখান থেকে তাদের পারস্পরিক যে না ওটা তো গেছে, কিন্তু এককভাবে কেউ রিপিটেডলি আক্রমণ হলে রিপিটেডলি তারা যে সংঘবদ্ধভাবেই সেটা প্রতিবাদ করে। রিপিটেডলি যে ইয়েতে হচ্ছে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া, তারপরে নরসিংদী, তারপরে আমাদের ফরিদপুরের ভাঙ্গা, আমাদের গ্রামের আগে দেখতাম, ছোটবেলায় দেখতাম, হ্যাঁ, মানুষ স্যার বলতো। এসব এসব অঞ্চলের মানুষের তো আমার মনে হয় সচেতনতার অভাব। হ্যাঁ, কিন্তু স্টিল স্যার এখনো করে, এখনো প্রতি বছরই আর মারামারি লাগে। হুম। এটা স্যার যাই হোক। হাইলাইট হয় হয়তো বা, কিন্তু স্যার এটা অনেক শিক্ষিত অঞ্চলে ওটা হয় আমি দেখেছি। হুম, অনেক হুম, হুম, গ্রাম পরস্পর গ্রামে গ্রামে মারামারি হয়, ওটা ওই ব্রাহ্মণবাড়িয়া বা মৌলভীবাজার ছেড়েও অন্যান্য অঞ্চলেও হয়। হুম, আমার হুম, রাজশাহীতেও আমি হতে দেখেছি। আচ্ছা, যাই হোক, পাড়ায় পাড়ায় হয়, মহল্লায় মহল্লায় হয়, মানুষের মধ্যে। এখন তাহলে জনপদের উপাদান, তাহলে প্রথম কোশ্চেন হলো জনপদ কাকে বলে, দ্বিতীয় প্রশ্ন হলো জনপদের উপাদানগুলো কি, প্রধান উপাদানগুলো। একটা জনসংখ্যা থাকবে, আবাসন থাকবে, তার যোগাযোগ ব্যবস্থা থাকবে, জীবিকা থাকতে হবে, সামাজিক অবকাঠামো থাকবে, অর্থনৈতিক কার্যক্রম থাকবে, প্রাকৃতিক পরিবেশ থাকতে হবে, এবং প্রশাসনিক ও রাজনৈতিক একটা ব্যবস্থা থাকবে। ঠিক আছে। কারণ প্রত্যেকটা লোয়ার ইউনিট, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একবার বিভাগীয় সিটি কর্পোরেশন পর্যন্ত একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট কাজ করে। এখন এই জনপদের প্রকৃতি যদি বলি আমরা, নেচার অফ সেটেলমেন্ট, তাহলে আকার অনুসারে আমরা ক্ষুদ্র জনপদ, গ্রাম, পল্লী, সাধারণ কম জনসংখ্যার কৃষি নির্ভর মানে নির্ভর জীবন। আর বৃহৎ জনপদ বলতে শহর, মহানগর, বেশি জনসংখ্যা, শিল্পভিত্তিক জনসংখ্যা। গঠন অনুসারে যদি বলি, তাহলে বিচ্ছিন্ন জনপদ আর ঘনবসতিপূর্ণ জনপদ বলতে পারি। গঠন অনুসারে বিচ্ছিন্ন বলতে, চরাঞ্চলে খেয়াল করে দেখবে যে একটা রাস্তা আছে, ওই রাস্তার পাশেই হয়তো কিছু বাড়ি ঘর আছে, গুচ্ছ আকৃতির দেখবে, খেয়াল করে এই হাওড় অঞ্চলে দেখবে একটা গুচ্ছ, একটা একটা দ্বীপের মতো বড় জায়গা আছে, ওই ওই ওখানে কিছু পরিবার আছে, আবার দূরে গিয়ে আর একটা কিছু পরিবার একসঙ্গে বসবাস করছে। কিন্তু শহর অঞ্চলে ঘনবসতিপূর্ণ, একটার সাথে একটা গায়ে গায়ে লাগানো আছে। এবং জনপদকে যদি আমরা কার্যক্রম অনুসারে ভাগ ভাগ করি, তাহলে আমরা দেখা যাচ্ছে আবাসিক জনপদ, অর্থনৈতিক জনপদ, প্রশাসনিক জনপদ, ওই যে আগে যেটা বললাম, এইভাবে করতে পারি। আবার অবস্থান অনুসারে করতে পারি, সমতল ভূমি জনপদ, নদীর তীরবর্তী জনপদ, উপকূলীয় জনপদ, পাহাড়ি জনপদ, এইভাবে করতে পারি। তাহলে জনপদের যদি প্রকৃতি বলি আমি, শব্দটা নেচার অফ সেটেলমেন্ট, তাহলে এতগুলো বলার মধ্যে যেভাবেই বলি না কেন, মূলত গ্রামীণ এবং একটা রুরাল সেটেলমেন্ট আর একটা হচ্ছে আরবান সেটেলমেন্ট, সবগুলোকে সামারাইজ করলে আমরা দুটো ক্যাটাগরিতে করতে পারবো। তাহলে প্রথমত আমরা বলতে পারি আকার অনুসারে ক্ষুদ্র বৃহৎ, তারপরে গঠন অনুসারে বিচ্ছিন্ন ঘনবসতিপূর্ণ, কার্যক্রম অনুসারে আবাসিক, অর্থনৈতিক, প্রশাসনিক, এবং অবস্থান অনুসারে নদীর তীরবর্তী, সমতল ভূমি, উপকূলীয়, পাহাড়ি। এই সবগুলোকে ব্রড দুটো ক্লাসে ভাগ করা যায়, একটা হচ্ছে গ্রামীণ জনপদ আর একটা হচ্ছে নগর জনপদ। এখন জনপদ তো মানব সভ্যতার মূল ভিত্তি। মানুষ আগে বন জঙ্গল, ইতিহাস যখন আমরা পড়েছি ছোটবেলায় সমাজ বিজ্ঞানে, মানুষ পাহাড়ের গুহায় বসবাস করতো, বন জঙ্গলে থাকতো, আগুন আবিষ্কার করলো, একসঙ্গে তারা খাদ্য শিকারের জন্য যেত। এই গল্পগুলো আমরা পড়েছি না ছোটবেলায়? পড়েছি তো, ইতিহাস পড়েছি এগুলো আমরা। জি স্যার। তাহলে মানুষের প্রথম সভ্যতার মূল ভিত্তি হচ্ছে জনপদ, অর্থাৎ মানুষ এক সমাজবদ্ধ হয়ে একত্রে বসবাস শুরু করলো। তো এই যে মানুষ যে বসবাসের
শুধু যে একটা স্থান জনপদ তা কিন্তু নয়। একটা মানুষের কৃষ্টি, কালচার, ইকোনমিক অ্যাক্টিভিটিস, এগুলো সবকিছু সেন্টার হয় ওই জনপদটা। যেমন আমরা আগে দেখতাম শিক্ষানগরী হিসেবে কাউন্ট করা হতো রাজশাহীকে। কমার্শিয়াল অল অ্যাক্টিভিটিস চিটংকে বলতো। অ্যাডমিনিস্ট্রেটিভ, পলিটিক্যাল অল অ্যাক্টিভিটিস সেন্টার ঢাকা। এই যে ক্যারেক্টারিস্টিক্স করা হতো, এখন সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো হয় এখন সব জায়গায় সব ধরনের আছে, বাট স্টিল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যাল ইউনিট গুলো ঢাকা সেন্টার্ড। এবার আমরা তো এখানে, আমি জানি না কোন বয়সের ম্যাক্সিমাম আছে, 82 পরে এরশাদ সাহেব প্রথমে প্রশাসনিক ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করতে গেলেন, করে তিনি উপজেলা গঠন করলেন। তিনি চিন্তা করলেন যে একটা গ্রামের মানুষ সে কষ্ট করে শহর, তার জেলা শহরে যাবে, তাকে উপজেলা পর্যায়ে যদি আমি তার বিচার কার্য, তার কৃষি, শিক্ষা এগুলো যদি পৌঁছে দিতে পারি, তার সময়টা বাঁচবে। শহর থেকে, অর্থাৎ জেলা শহর থেকে সে উপজেলায় সেবাটা পাবে। যার কারণে উপজেলায় কিন্তু নির্বাহী অফিসার, আগে ছিল থানা নির্বাহী অফিসার, পরে ইউএনও করলো, উপজেলা নির্বাহী অফিসার করলো। তারপরে কৃষি ভিত্তিক যত প্রকল্প আছে এগুলো একজন করে হেড দিয়ে দিল, মানে পরিবার পরিকল্পনা একজন হেড দিয়ে দিল, স্বাস্থ্য একজন চিকিৎসককে হেড করে দিল। এই যে যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করা, মানুষ যদি ওখান থেকে সেবাটা পায়, এরপরে পরবর্তীতে অন্যান্য গভর্নমেন্ট ইউনিয়ন পর্যায়ে সেবাটা পৌঁছানোর জন্য, এখন কিন্তু একটা ইউনিয়নে গেলে সে বসে অনলাইনে তার ফর্মটা ফিল আপ করতে পারে, যদিও সবাই ঘরে বসেই করে, যার যে লোকের কম্পিউটার ঘরে নাই, যে বুঝে না, সে তো ইউনিয়ন পরিষদে গেলেই সেবাগুলো পেয়ে থাকে। তাহলে এই যে সময়ের সাপেক্ষে জনপদের এই যে গতিশীলতা, ডাইনামিক্স আসছে, এগুলো সভ্যতার সাথে তাল মেলাতে গেলে মানুষ এখন আর এই সকল, যেমন আমি একটা গল্প বলি। আমরা ছোটবেলায় আহ মানে আমাদের থানার নাম ভাঙ্গা ছিল, এখন তো আর ভাঙ্গা ভাঙ্গা নাই, ভাঙ্গা তো বাংলাদেশের এখন সবচেয়ে সুন্দরতম একটা জায়গা হয়ে গেছে। তো ওই ভাঙ্গা অঞ্চলে আমরা গ্রাম থেকে যখন যেতাম 3 ঘন্টা লাগতো পায়ে হাঁটার পথ, কাদা মাটি মারিয়ে তারপরে যেতে হতো। আর বর্ষাকালে নৌকা, আর এছাড়া কোনো বিকল্প ব্যবস্থা না। আর এখন পাকা রাস্তা, একবার ঘর পর্যন্ত পাকা রাস্তা হয়ে গেছে, এবার বাসায় বাড়ি পর্যন্ত সে গাড়ি নিয়ে চলে যেতে পারে যে কোনো লোক এখন। তাহলে আমরা 3 ঘন্টা ভোরবেলায়, আমার এখনো মনে পড়ে পরীক্ষা দেওয়ার জন্য ভাঙ্গা ইয়েতে যারা আসতো ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার জন্য, বিভিন্ন গ্রামগঞ্জের স্কুল থেকে তারা এসে ওই কয়েকদিনের জন্য ঘর ভাড়া নিত ওখানে আশপাশে। আর যাদের ঘর ভাড়া নেওয়ার মতো সামর্থ্য ছিল না, তারা ভোরবেলা ফজর আজানের সময় উঠে তারপরে রওনা দিত, এই 8টা 9টার মধ্যে এসে ভাঙ্গা শহরে পৌঁছাতো, পরীক্ষা দিয়ে আবার বিকালবেলা রওনা দিত, রাত্রে গিয়ে পৌঁছে, এরকম এরকম অনেক পেয়েছে। এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত হয়ে গেছে যে মানুষ এখন শহরেও চলে যেতে পারে। তাই এরশাদ সাহেব ফল করার পরে 90-এর দশকে এটা বন্ধ করে দিল। বন্ধ করার পর তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এখন আবার সেটা এখনো চালু আছে। প্রশাসন আসলে, প্রশাসনকে যত করা যাবে, ডিসেন্ট্রালাইজ করা যাবে, মানুষের সেবা যত স্প্লিট করা যাবে, তো মানুষের এই যে ঢাকামুখী সব মানুষ আজকে যদি ঢাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়টা একটা বিভাগে দিয়ে দেয়, কমার্শিয়াল মিনিস্ট্রিটা যদি দিয়ে দেয় চিটংয়ে, হুম, প্রত্যেকটা মিনিস্ট্রি যদি এরকম বিভিন্ন 8টা বিভাগে 8টা মিনিস্ট্রি দিয়ে দেয়, তাহলে কিন্তু ওই যে মানুষগুলো প্রতিদিন এখানে প্রশাসনিক কাজ করতে আসে তারা এখানে আসতুন। তাহলে এখান থেকে মানুষের চাপ এমনি অটোমেটিক্যালি কমানো যেত। এইভাবে সোললি সেন্টার্ড করে ঢাকা শহরকে, কারণ ঢাকা শহর তো আসলে জায়গা দিতে পারছে না, যেভাবে মানুষের কিছু নাই ঢাকা আসছে। ওই আমরা যে গতদিনে পুল ফ্যাক্টর পুশ ফ্যাক্টর আলোচনা করেছিলাম, মনে আছে জনসংখ্যা নিয়ে? হ্যালো, জি স্যার, মনে আছে। জি স্যার। জনসংখ্যার অভিগমন নিয়ে বলেছিলাম পুল ফ্যাক্টর পুশ ফ্যাক্টর। এই যে যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমাদেরকে পরিকল্পিত একটা প্ল্যান করতে হবে। তাহলে এটা কোশ্চেনটা কি হবে এখন? কোশ্চেনটা হবে হচ্ছে জনপদ কাকে বলে, জনপদের সংজ্ঞা। আমি তো আমার মতো করে বুঝালাম, কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে বইয়ের মধ্যে। হ্যাঁ, চ্যাপ্টার 4-এ মনে হয় ওই যে বইটা দিয়েছে, এস এস এইচ এল এর বই,
ওখানে জনপদের সংজ্ঞা উপাদান এগুলো সব সুন্দর করে বলা আছে। হুম, আমি বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে বললাম আর কি। ওকে, জি তাহলে স্যার 192। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই উপাদানগুলো এখানে সব বলা আছে, যে জিওলজিক্যাল রিসোর্স, প্রাকৃতিক সম্পদ, মৃত্তিকা সম্পদ, পানির সম্পদ, হ্যাঁ এগুলো সব বলা আছে, অনেক ভেঙে ভেঙে বলা আছে। কিন্তু কোশ্চেনটা তাহলে আমি একটু রিপিট করি, কারণ কোশ্চেনটা যাতে কেউ যেন মিস না করে, কারণ স্টুডেন্ট মিস করলে তো পড়ানো আবার। জনপদের সংজ্ঞা দেন আর জনপদের প্রধান উপাদান সমূহের নাম লিখুন, জনপদের প্রকৃতি আলোচনা করুন, নেচার, নেচার অফ সেটেলমেন্টস, ঠিক আছে। হুম। আমরা যদি সময় থাকে তাহলে আমরা গ্রামীণ জনপদ নিয়ে আলোচনা করতে পারি আজকে আবার। হুম, স্যার, জি স্যার, সময় হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনের প্যাটার্নটা যেটা আমি বললাম, আমরা মানবিক ভূগোলের সংজ্ঞা পরিধি নিয়ে একটা কোশ্চেন, মনুষ্য কর্মকাণ্ড নিয়ে একটা কোশ্চেন, আর জনসংখ্যার ওই যে অভিগমন নিয়ে একটা কোশ্চেন, অভিগমনের কারণ, অভিগমনের শ্রেণীভাগ, বৈশিষ্ট্য, এগুলো নিয়ে একটা কোশ্চেন, ঠিক আছে। আর এই জনপদ নিয়ে একটা কোশ্চেন। ব্রড কোশ্চেন কটা লিখতে হয়? 4টা স্যার। চারটা স্যার। এই চারটার মধ্যে আমরা বলছি আরো দুটো টপিক অ্যাড করে দিই, যাতে মডারেশন হলে রিস্কে না পড়ি আমরা, ঠিক আছে নাকি? বেশি পড়তে কষ্ট জি হবে? স্যার। কেউ কম পড়লে ভালো নাকি? হ্যাঁ, আচ্ছা, গ্রামীণ জনপদের প্যাটার্ন। স্যার প্রশ্নগুলো স্যার হ্যাঁ, প্রশ্নগুলো একটা একটা করে বললে স্যার আমি লিখে নিতাম স্যার, এটা ভালো হতো স্যার। কারণ প্রশ্ন এখানে অনেকে আছে স্যার অনেক দুর্বল, প্রশ্ন দু তো একজন আছে হুবহু স্যার ভালো বলা যাবে স্টুডেন্ট। না, প্রশ্ন প্যাটার্নটা বলেছি আমি। যেমন মানবিক জি স্যার, ভূগোলের জি স্যার, জি সংজ্ঞা, স্যার, প্রকৃতি, পরিধি, এগুলো নিয়ে একটা কোশ্চেন। জি মনুষ্য কর্মকাণ্ড, শ্রেণীভাগ, উদাহরণ সহ আলোচনা, এগুলো নিয়ে একটা কোশ্চেন। তারপর জনপদ, জনপদের উপাদান, 2 জনপদের নম্বর। প্রকৃতি, এগুলো নিয়ে একটা কোশ্চেন। হুম, মানে একটা জিনিস পড়তে গেলে তো ভাস্ট অনেক পড়তে হয়, তাই এর মধ্যে কোনগুলোকে ইমফেসিস দিব সেগুলো নিয়ে কথা বলছি আমি। ওকে, বুঝাতে পেরেছি আমি? জি হাই কে স্যার। আছে এখানে? হাই, আব্দুল হাই, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা হলো? মানবিক ভূগোলের সংজ্ঞা হলো, মনুষ্য কর্মকাণ্ড হলো, জনপদ হলো, আর গতদিন আমরা অভিগমন সম্পর্কে বলেছিলাম। অভিগমন, মাইগ্রেশন, পুল ফ্যাক্টর, পুশ ফ্যাক্টর, এগুলো বলেছিলাম না, মনে আছে? জি স্যার, জি স্যার। স্যার ইকোনমিক অ্যাক্টিভিটিও বলেছিলেন স্যার। ওই মনুষ্য কর্মকাণ্ডের মধ্যে এগুলো সব, মনুষ্য কর্মকাণ্ডের মধ্যে এটা। ওকে, জি স্যার। তাহলে মনুষ্য কর্মকাণ্ড নিয়ে প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, এগুলো ইকোনমিক অ্যাক্টিভিটিস বলেছি। তাহলে এটা জনপদ একটা, দুইটা, মনুষ্য কর্মকাণ্ড একটা, মানবিক ভূগোল একটা, সংজ্ঞাগুলো, আর একটা হচ্ছে অভিগমন একটা। এগুলো এর সাথে আমরা এখন আরো দুই তিনটা জিনিস একটু ট্যাগ করে পড়াই দিই। গ্রামীণ জনপদ, কারণ সময় তো বেশি নাই। গ্রামীণ জনপদের যেহেতু গ্রামীণ শব্দটা আছে, তাহলে আমাদের কোন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে বেশি? কে বলবে? একজনে বলতে হবে। স্যার কৃষি। স্যার কৃষি, কৃষি ভিত্তিক। কৃষি ভিত্তিক যদি হয় সেটা কি ভূমি নির্ভর হতে হবে না? প্রকৃতির সাথে সরাসরি সম্পর্ক যুক্ত হতে হবে না, নাকি না? জি স্যার। ইয়েস, তাহলে ভূমি নির্ভর বা প্রকৃতির সাথে সরাসরি সম্পর্কযুক্ত যে কার্যক্রম, কৃষি, মৎস্য শিকার, পশুপালন, খনিজ উত্তোলন, এগুলো সব এই সমস্ত প্রাথমিক পর্যায়ের কর্মকাণ্ডের সাথে নিয়োজিত অধিবাসী যে অঞ্চলে বসবাস করে, অধ্যুষিত এলাকা, সেটাকে বলা হচ্ছে গ্রামীণ জনপদ।
একটা অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের যদি বৈশিষ্ট্য আমরা নিরূপণ করতে চাই, তাহলে তার ভূপ্রকৃতি, তার জলবায়ু, তার নদ নদী, এগুলো সবকিছু এই জনপদকে বিকাশে সহায়তা করে থাকে। অর্থাৎ মানুষের উপজীবিকা, জীবন ধারণের জন্য যে কাজ করে, এই কাজগুলো করতে গিয়ে সে কি করে, ওই জনপদে বিভিন্ন ধরনের অবয়ব তৈরি করে। প্রাকৃতিক পরিবেশ এবং উপজীবিকা অধিবাসীদের এই যে মিথস্ক্রিয়া, একটা ইন্টারাকশন হয়, হয়ে তারা একটা নতুন ধরনের সংস্কৃতি অর্থাৎ স্থাপত্য শৈলী নিদর্শন করে। এগুলো বইয়ের মধ্যে আছে সব, আমি যে কথাগুলো বলছি। তাহলে গ্রামীণ জনপদ হচ্ছে কৃষি ভূমি নির্ভর, কৃষি ভূমির সাথে সরাসরি সংশ্লিষ্ট যে কার্যক্রমগুলো রয়েছে, কৃষি, মৎস্য, শিকার, পশুপালন, খনিজ উত্তোলন, এই কর্মকাণ্ডে নিয়োজিত জন অধ্যুষিত এলাকাকে গ্রামীণ জনপদ বলা হবে। তাহলে গ্রামীণ জনপদে প্রাকৃতিক পরিবেশটা হচ্ছে মেইন ডমিন্যান্ট এখানে, ঠিক আছে। এই গ্রামীণ জনপদকে সাধারণত ভাগ করেছে, 5 ভাগে ভাগ করেছে। একটা যাযাবর বা অস্থায়ী জনপদ, একটা প্রায় যাযাবর বা প্রায় স্থায়ী জনপদ, স্থায়ী কৃষিভিত্তিক একক পরিবার বা খামারবাড়ি জনপদ, স্থায়ী সংঘবদ্ধ গ্রামীণ জনপদ, আংশিক গ্রাম, আংশিক শহর বৈশিষ্ট্য সম্পন্ন গ্রাম শহর মিক্সড জনপদ। আমাদের দেশে কোনটা প্রযোজ্য গ্রামীণ জনপদের মধ্যে? আমাদের কি যাযাবর জাতি আছে আমাদের দেশে? যাযাবরের মতো বসবাস করে অস্থায়ীভাবে? নাই স্যার, আমাদের সব স্থায়ী জনপদ আছে। আচ্ছা, প্রায় যাযাবর প্রায় স্থায়ী একটা গ্রুপ আছে, কোন গ্রুপ সেটা কেউ বলতে পারবে? স্যার আদিবাসী একটা গ্রুপ আছে স্যার। আসে 6 মাস না না, থেকে বেদে চলে যায়। বেদে সম্প্রদায়। বেদে, ইয়েস স্যার, বেদে। আদিবাসীরা থাকে, আদিবাসীরা তাদের নিজস্ব এলাকা, যেমন সাঁওতালরা তাদের এলাকাতেই থাকে, হিল ট্যাক্সের লোকজন হিল আছে এরা ট্যাক্সে হচ্ছে থাকে। স্যার, স্যার হচ্ছে বৌদ্ধ স্যার। ওই যে হুম। আমাদের দেশের বেদে সম্প্রদায় আছে স্যার, ওরা যাযাবর স্যার। এরা প্রায় না না, পুরো যাযাবর বলে না, প্রায় যাযাবর, প্রায়, হ্যাঁ, প্রায় যাযাবর বলতে এরা এর মনে যে প্রায় আজকে যাযাবর, জি উঠেছে স্যার। কালকে নোয়াখালী কুমিল্লা চলে যাচ্ছে, নট লাইক দ্যাট। হ্যাঁ, ঢাকার মধ্যেই হয়তো এই অঞ্চলেই ঘুরে ফিরে। স্যার আমাদের রাজশাহী অঞ্চলে রাজশাহীর গোদাগাড়ির অঞ্চলের সাঁওতালরা চাষবাস কাজের সময় আসতো, আবার কাজ শেষ হলে চলে যেত। হ্যাঁ, হয়তো ওই সাঁওতাল জনপদ তাদের একটা নির্দিষ্ট এলাকা আছে, যেমন বারিন্দ ভূমির আশপাশে তানোর টানোর ওই অঞ্চলে সাঁওতাল বসবাস করে, আবার ওইদিকে দিনাজপুরে সাঁওতালদের বসবাস আছে, ঠিক আছে। Okay. তাহলে বাংলাদেশে যাযাবর বা অস্থায়ী নোমাডিক যেটাকে বলে ইংলিশে, বা টেম্পোরারি, এই ধরনের সেমি নোমাডিক কিছু লোকজন আছে, কাজের সুবিধার জন্য আসে। তবে স্থায়ী কৃষিভিত্তিক সংঘবদ্ধ এইটা আছে আমাদের বাংলাদেশে, যেটাকে ইংলিশে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হ্যামলেট বলে, ভিলেজ বলে। আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এক ধরনের জনপদ আছে, গ্রামীণ জনপদ, যেমন একটা খামার, বিশাল একটা এলাকা, তার মধ্যে একটা মাত্র ওই একটাই পরিবার বসবাস করে। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম খুব কম দেখা যায় যে একটা মাত্র পরিবার, তার একটা বিশাল খামার আছে। অ্যাটলিস্ট তার দেখা যায় আশপাশে অনেক ঘর বাড়ি তৈরি হয়ে যায়। মানে এটা নেচারের কারণে তৈরি হয়েছে, ভূমি ব্যবস্থাপনার কারণে তৈরি হয়েছে, সিকিউরিটির স্যার কারণে এখানে তৈরি তো হয়েছে। জনসংখ্যা অনেক স্যার, এখানে তো আমাদের জনসংখ্যা অনেক, জনসংখ্যা, এই জন্য ভূমি ভূমি আমাদের পাওয়া ভূমির যায় না। তুলনায় জনসংখ্যা তো অনেক বেশি, ভূমির উপর চাপ তো অনেক বেশি। দ্যাটস ওয়াই আমাদের যে বাংলাদেশে স্থায়ী সংঘবদ্ধ গ্রামীণ জনপদটা অনেক বেশি। আর একটা প্যাটার্ন একটু বেশি দেখা যায়, এই 5টার মধ্যে যে 5টা বললাম, যাযাবর বা অস্থায়ী জনপদ, প্রায় যাযাবর, প্রায় স্থায়ী জনপদ, প্রথমটা যে তো স্যার নাই আংশিক বললেই শহর চলে। ও আংশিক গ্রামীণ। আংশিক শহর এবং আংশিক গ্রাম বৈশিষ্ট্যপূর্ণ মিক্সড, এই ধরনের জনপদটা দেখা যাচ্ছে একটা এখন ইউনিয়ন পর্যায়েও দেখা যাচ্ছে শহরের অনেক বৈশিষ্ট্য সম্পন্ন আছে অনেক জায়গায়। হ্যাঁ স্যার, পেয়ে গেছে তো এখন শহরে উপজেলার একটা। মধ্যে দেখা যাচ্ছে যে কিছুটা গ্রামের পরিবেশ আছে, আবার দেখা যাচ্ছে তার শহরের সমস্ত বেনিফিট গুলো রয়েছে। এই ধরনের জনপদগুলোকে আমরা সাধারণত গ্রামীণ জনপদ বা স্থায়ী জনপদ এটা ভাগ করে থাকি এইভাবে। এখন এর মধ্যে শর্ট নোট হিসাবে আমরা আবার কিছু কোশ্চেন করে থাকি, সেটা হলো হ্যামলেট
এটা লিখে রাখি একটু শর্ট নোট হিসেবে, আমি প্রায় দিয়ে থাকি আর কি, প্রায় প্রতি বছরই ঘুরে ফিরে দেই কোশ্চেনটা। হ্যামলেট বা গ্রামের স্থায়ী সংঘবদ্ধ গ্রামীণ জনপদের অন্তর্ভুক্ত। হ্যামলেটটা কোন ধরনের কম্পোজিট পার্মানেন্ট রুরাল সেটেলমেন্টের অন্তর্ভুক্ত, এবং এই সেটেলমেন্ট আমাদের বাংলাদেশের ছোট গ্রাম যেটা, এই গ্রামকে সাধারণত ইংলিশে হ্যামলেট বলা হয়ে থাকে। তবে হ্যামলেটে গ্রাম প্রশাসনের একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তাদের একটা নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট থাকে, কিন্তু বাংলাদেশের গ্রামের অ্যাডমিনিস্ট্রেটিভ ওরকম নাই। আগে পঞ্চায়েত প্রথা যেমন ওয়েস্ট বেঙ্গলে আছে, আমাদের বাংলাদেশে সে ধরনের নাই। তবে বাংলাদেশে এক সময় ছিল যে কেস হামলা মামলা ইউনিয়ন পরিষদে যাওয়ার আগে ওই গ্রামের মাতব্বর যে থাকতো সেই মাতব্বর মীমাংসা করে দিত, বিচার করে দিত। এখনো আছে কিনা জানি না প্র্যাকটিসটা, এখন তো সময়ের সাপেক্ষে মানুষ কাউকে কাউকে মানতে চায় না এখন আর। এখনো স্যার আছে এগুলা, আসলে হুম। মানে কিছুটা আছে ওইভাবে স্যার। প্রকাশ পায় না আর কি, তবে কোনো বিশেষ তবে গ্রাম অঞ্চলে দেখা যায়। গ্রাম অঞ্চলে আছে না একটা স্যার আছে প্রবলেম স্যার, ওই হলে যে যে আমি মাতব্বরকে বলবো, কিন্তু স্যার মাতব্বরের ওই যে কাছে বেশি গ্রাম্য কেস সালিশ ব্যবস্থা স্যার, স্যার গ্রাম্য গ্রাম্য সালিশ সালিশ ব্যবস্থা। ব্যবস্থা। এই গ্রাম্য সালিশ ব্যবস্থাটা ছিল, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হ্যামলেটটা হচ্ছে তাদের প্রশাসনিকভাবে একটা ইউনিট থাকে, যে ওই গ্রামের হেড যে থাকবে। এটা কিন্তু ইয়েতে আছে, ট্রাইবদের মধ্যে আছে, কিন্তু উপজাতিদের মধ্যে এই তাদের মধ্যে হেড আছে, ওই হেডের কথা তারা মেনে চলে, হেডকে তারা মানে। আমাদের দেশের মাতব্বর তো এখন অনেক বেশি। কোন এক সময় ছোটবেলা দেখতাম গ্রামের মাতব্বরকে মানতো মানুষ, এখন আর মানে না, হয়তো মানতে চায় না। তারা কোনো জায়গায় থানা লেভেলে কেস মামলা করার আগে মাতব্বরকে মানতো, এরকম ছিল আর কি। এখানে খুব ক্ষুদ্র আকৃতির একটা গ্রাম, যেখানে একটা প্রশাসনিক ইউনিট হিসেবে অংশ হিসেবে বিবেচনা করা হয়, এবং বাড়ি ঘরের সংখ্যা কম থাকবে, লোক সংখ্যা কম থাকবে। কিন্তু বাংলাদেশে তো এরকম, বাংলাদেশে তো যেহেতু জমি নেই, যেখানেই বসতি গড়ে ওঠে সাথে সাথে আমাদের জনসংখ্যা জনঘনত্ব অনেক বেশি হয়ে থাকে। তো সাধারণত বলে যে 100 থেকে মানে 10 জন থেকে শুরু করে আবার 500 পর্যন্ত সদস্য সংখ্যা মানে জনসংখ্যা হতে পারে। সাধারণত ইউরোপে এই হ্যামলেট শব্দটা ইউরোপে গির্জাবিহীন গুটি কয়েক গৃহের সমষ্টি, যেখানে গির্জা নাই, ধর্মীয় উপাসনা নাই, কিন্তু কয়েকটা সেই ধরনের ইউরোপে সাধারণত এটা বেশি দেখা যায়। তাহলে হ্যামলেটটা হচ্ছে গ্রাম থেকে আর একটু ছোট। আমাদের পাড়া যেরকম বলি না, কয়েকটা পাড়া মিলে একটা গ্রাম, ইউরোপে এরকম কয়েকটা পাড়াটাকে কম ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। তাহলে প্রথমত অধিকাংশ ক্ষেত্রে হ্যামলেট কি করে প্রশাসনিকভাবে বৃহৎ জনপদ, অর্থাৎ সে তার ইমিডিয়েট হায়ারার্কি যে জনপদটা আছে তার সাথে সম্পর্কিত থাকে, যুক্ত নির্ভরশীল থাকে। এবং গ্রামের তুলনায় হ্যামলেটের সাধারণত সেবা ব্যবস্থা একটু কম থাকে। একটা গ্রাম পর্যায়ে আমাদের বাংলাদেশে তো আসলে ওই ধরনের নাগরিক সুবিধা নাই বললেই চলে। ইউনিয়ন পরিষদও নাই নাগরিক সুবিধা, যতই বলুক না কেন সাধারণ জনগণ তো পায় না সুবিধাটা। ইউনিয়নের হাসপাতালে গেলে জানি না সেবা কতটুকু পায় মানুষের, তবুও আগে ছিল না, এখন কিছুটা হয়েছে। তো ওই নির্দিষ্ট কিছু মেডিসিন আছে ওইগুলাই দিতে পারে, তাহলে তাছাড়া অন্য কোনো মেডিসিন পাওয়া যায় না। নাগরিক সুবিধা হ্যামলেটে সাধারণত অনেক কম থাকে। আমরা হাওড়া অঞ্চলে যে ঘর বাড়িগুলো দেখি না, এক জায়গায় অনেকগুলো ঘর বাড়ি, হয়তো 10-15-20টা ঘর বাড়ি মিলে একটা দ্বীপের মতো, ওরকম আর কি হ্যামলেটটাকে কল্পনা করা যায়। খুব বড় না, ছোট। তাকে নাগরিক সুবিধা তেমন থাকবে না, তবে সে তার ইমিডিয়েট হায়ার আর কি ইউনিয়ন পরিষদের সাথে কানেক্টেড থাকতে পারে। তাহলে হ্যামলেট এটাকে একটা স্যার শর্ট নোট, আবাসন প্রকল্পের মতো নাকি? ইয়া, তা হ্যামলেট একটা এরকম শর্ট নোট আসতে পারে, ঠিক আছে। এখন গ্রামের এই যে 5টা বৈশিষ্ট্য কথা বললাম, 5টা বৈশিষ্ট্যর সংজ্ঞা দিয়ে উদাহরণ দিয়ে ছেড়ে দিলেই হবে আর কি। আমাদের বাংলাদেশে না গ্রামীণ জনপদের প্যাটার্ন যদি পড়ি, তাহলে ওই যে মনে আছে বিক্ষিপ্ত গুচ্ছবদ্ধ বলেছিলাম, জনপদের প্যাটার্ন বলতে গিয়ে আমরা বললাম না সারিবদ্ধভাবে, গুচ্ছবদ্ধভাবে। বাংলাদেশের যদি স্যাটেলাইট ইমেজের, গুগল আর্থের ইমেজে দেখি আমরা, খেয়াল করে দেখবে যেখানে একটা রাস্তা গেছে, রাস্তার পাশ দিয়ে বাড়িঘরগুলো হয়ে গেছে, মানে
মনে হচ্ছে একটা লাইন আকারে গেছে, এরকম মনে হয় না অনেকটা গ্রামের বাড়িঘরগুলোকে? কি জি স্যার। জি স্যার, অনেক আগের ম্যাপ দেখলে স্যার বোঝা যায় এটা। তাহলে এখনো গ্রামীণ সেখানে জনপদের গুগল প্যাটার্ন কয় আর্টিকেলে ধরনের পাওয়া হতে যায়। পারে? গ্রামীণ জনপদের প্যাটার্ন হতে পারে দুই ধরনের। একটা বিক্ষিপ্ত এলোমেলো ছড়ানো ছিটানো, এখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, ওখানে একটা বাড়ি, এরকম। আর একটা হতে পারে গুচ্ছবদ্ধ, অর্থাৎ রাস্তা দিয়ে একটা লিনিয়ার শেপ করে হতে পারে। চরাঞ্চলে দেখবেন এখানে কয়েকটা বাড়ি আছে, ওখানে কয়েকটা বাড়ি আছে, মানে বিচ্ছিন্ন ভাবে, বিক্ষিপ্ত ভাবে। হুম, বাংলাদেশের ক্ষেত্রে এটা, কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাথে আমাদের মিলবে না। তাহলে এই যে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব কতটুকু, এর উপর নির্ভর করে ওই গ্রামের একজনের সেবা আরেকজনের সেবার সাথে ইন্টারাকশন হয় কি হয় না। তাহলে নিয়ারেস্ট নেবারহুড অ্যানালাইসিস বলা হয়, নিয়ারেস্ট নেবারহুড অ্যানালাইসিস। যেমন আমরা বলি না যে সবচেয়ে তোমার নিকটতম প্রতিবেশী তোমাকে সবসময় সাহায্য সহযোগিতা এগিয়ে আসবে। আমরা নিয়ারেস্ট একটা বাড়ি, তার সবচেয়ে কাছে যে বাড়িটা আছে তার সাথে তার সম্পর্ক ভালো হওয়া উচিত। প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ রেখে কখনো দুইজনা কেউই হ্যাপি হতে পারে না। প্রতিবেশী যদি ডোমিনেটিং আচরণ করে তাহলে ওখানে যে নাকি একটু অর্থনৈতিকভাবে অসচ্ছল সে তখন এটাকে মেনে নিতে চায়, যদি মেনে নেয় ভালো থাকে। যখন প্রতিবাদ করে তখন তার ওখান থেকে মুভ করে চলে যেতে হয়, কারণ যে শক্তিশালী সে তখন ওটাকে মানে বিতাড়িত করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হয়। বাংলাদেশের গ্রামগঞ্জে এরকম প্রচুর আছে, গরিব পরিবার ঘর বাড়ি সব বিক্রি করে চলে গেছে সামাজিক এই পেশারের কারণে। এটাকে যদি স্যার আমরা এটা তো হ্যাঁ বলো, মানে এটা তো স্যার সবচেয়ে পরিলক্ষিত। সব জায়গায় আছে এটা, ডোমিনেটিং আচরণটা, তাই না? তাহলে এই যে গ্রামীণ পরিবেশে তো স্যার মানে যার টাকা পয়সা সে এটা করে। আচ্ছা, তাহলে আমরা যে যা ডমিনেটিং আচরণটা, অর্থাৎ নিয়ারেস্ট নেবারহুড, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব কতটুকু, একটা স্থান থেকে আরেকটা দূরত্ব কতটুকু, এগুলো একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের বিষয় আছে, আমরা ওইদিকে আর যাবো না। আমরা শুধু গ্রামীণ জনপদের প্যাটার্ন বলা মানে হলো একটা বিক্ষিপ্ত প্যাটার্ন আর একটা গুচ্ছবদ্ধ প্যাটার্ন, এগুলো নিয়ে ডেফিনেশন দিয়ে সংজ্ঞা দিয়ে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? এটা হলো গ্রামীণ জনপদের। তাহলে কোশ্চেনটা কি হতে পারে? গ্রামীণ জনপদের মধ্যেই একটা অন্যতম প্যারামিটার আছে হ্যামলেট। হ্যামলেটটা শর্ট নোট হিসাবে প্রায় পরীক্ষায় আমি দিয়ে থাকি, এবারও আমি একটু সবাইকে বলবো এটা যেন নোট ডাউন করে রাখে, হ্যামলেট শর্ট নোট হিসাবে পড়ার জন্য। আর গ্রামীণ জনপদের প্যাটার্ন যেটা বলবে সেটা হচ্ছে গ্রামীণ জনপদ কত ধরনের বলে তারপরে প্যাটার্নটা বলবে। হ্যাঁ, প্যাটার্নটা বিক্ষিপ্ত এবং সারিবদ্ধ বা গুচ্ছ, এগুলো বলবে। আমরা নেক্সট লেকচারে নগরায়ন সম্পর্কে আর মানুষ পরিবেশ আন্তঃসম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে যে থিওরি আছে, এনভায়রনমেন্টাল পসিবিলিজম এন্ড ডিটারমিনিজম, এই দুটো পড়েই আমরা ব্রড কোশ্চেন শেষ করে ফেলবো। আর তারপরে একদিন শর্ট নোটগুলো আমি টুকটুক করে শেষ করে দেবো। যেমন আজকে হ্যামলেটটা বলে ফেললাম, ঠিক আছে? হ্যামলেটটা বয়সলিঙ্গ পিরামিড অলরেডি ওটা বলবো, একটু ম্যালথাসের থিওরি বলবো, এগুলো সব পড়ে শর্ট নোটে আবার প্রিপারেশন নেওয়ার মতো করে দেবো। তাই আমি আজকে যে পড়াতে চেয়েছিলাম সেটা হচ্ছে জনপদ, জনপদের উপাদান, জনপদের প্রকৃতি, গ্রামীণ জনপদের প্যাটার্ন, এগুলো পড়াতে চেয়েছিলাম। সবাই কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যা বললাম এটা নিয়ে? জি একদম স্যার। রেসপন্স করতে হবে। জি স্যার। ইয়েস স্যার। ওকে, বাকিটা তো বই, আমি যেগুলো বলেছি বই থেকে একটু আমার মতো করে আমি ইয়ে করে বললাম, বই থেকে পড়লেই হবে, এই বই পড়ে না এটা। হ্যাঁ, ইটস এনাফ ফর ইউ। এখানটা শর্ট করে নোট, সব তো লেখা যাবে না, শর্ট করে করে একটু নোট করে নিতে হবে। আমরা নেক্সট লেকচার কবে বসতে পারি? সেদিন আমরা একটু ওই ব্রড কোশ্চেন আর শর্ট কোশ্চেন আলোচনা করে একটু পড়াশোনার জন্য র্যাপ আপ করে রাখবো, পরে সময় পেলে বাকিগুলো আলোচনা করব। কবে সময় দিতে পারবে সবাই?
কালকে স্যার আপনি আগে সময় নির্ধারণ করেন স্যার, আপনি সময় নির্ধারণ করে আমাদের নোটিশ দিলেই হবে স্যার। না, আগামীকালকে এই টাইমে বসতে পারি আমরা, মানে 9টার দিকে, আগামীকাল 9টা, সকাল 9টা, মানে রাত্রে স্যার 9টা। আগামীকালকে হচ্ছে স্যার আমাদের কালকে রিজনাল সেন্টারে ক্লাস আছে স্যার। ক্লাস শেষে অনেকে দেখা যায় যাত্রাপথে থাকবে, কারো বাসা অনেক দূরে দূরে স্যার, ক্লাসে একটু সমস্যা হতে পারে, তারপরেও স্যার যদি গ্রুপের 10টা সবাই হলে মেনে ভালো নেয় হয়। আমার সমস্যা নেই স্যার। হ্যাঁ স্যার, 9টা 10টা, 10টার দিকে বসা যায় স্যার। আচ্ছা 9টা 10টার দিকে বসে, কারণ আমি একটু শেষ করে দিই কালকে, ব্রড কোশ্চেন গুলো শেষ করে দিয়ে জি স্যার, জি স্যার। শর্ট গুলোকে একটু আইডিয়া দিয়ে দিই, তখন বই থেকে সবাই পড়ে নিতে পারবে অ্যাটলিস্ট। যেহেতু আমি দেশের বাইরে, আমি কিন্তু দিন রাত 12 ঘন্টার ডিফারেন্সে আছি আমি, আমার এখানে কিন্তু এখন সকাল 11টা বাজে, এই 10টা 57 বাজে। হুম, আমার এখানে, ও, অনেক ব্যবধান। আমি নর্থ আমেরিকাতে আসছি, হ্যাঁ নর্থ আমেরিকাতে, কানাডাতে। জি স্যার, জি স্যার, আমার ফিরতে ফিরতে এই মাসে শেষ হয়ে যাবে। আমার জি স্যার। আমার ছেলেকে ভিজিট করতে আসছি, ফ্যামিলি ভিজিট এটা আমার, হ্যাঁ। সো ও দ্যাটস ওয়াই। আচ্ছা, ভেরি নাইস স্যার। হ্যাঁ, তো এই জন্য আমি চাচ্ছি না যে পরীক্ষার ডেট দিয়ে দিল 15, 16, 20 তারিখে আর কেউ বসে রইলো, এরকম যেন না হয়। মানে আমি একটু কোশ্চেনের প্যাটার্ন, আনসারের প্যাটার্ন এগুলো একটু বলে দিলে হয় কি, বই থেকে সবাই পড়ে নিয়ে লিখতে পারবে, তাই না কি? জি স্যার, ওকে, তাহলে আমরা কালকে 10টার সময় একটু বসি আবার, হ্যাঁ। আমাকে আব্দুল ভাই একটু রিমাইন্ডার জি দিবে, আমি স্যার, জি একটু স্যার, রিমাইন্ডার দিব কালকে, হ্যাঁ প্লিজ, হ্যাঁ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ। ওকে। জি স্যার, ইউ আর ওয়েলকাম স্যার। জি স্যার, সালাম আলাইকুম।